বাবা হিসেবে ভানু বন্দ্যোপাধ্যায় কেমন ছিলেন? শর্ট ভানুবাবুর যা জীবন সেটা মানে 1 ঘন্টা 10টা মানে ওয়েব সিরিজের এপিসোড। বাবাকে নিয়ে হচ্ছে বাবা আবার নতুন করে ফিরে আসছেন। কখনোই শুধু কমেডিতে পটু হতেই পারেন না, কারণ কমেডিটা সব থেকে কঠিন জনরা। এই চরিত্রে যখন দেবলীনা তুমি অভিনয় করলে তার আগে কিছু বেসিক হোমওয়ার্ক সেরকম কিছু উনি তো অফকোর্স অ্যাপ্রুভ করেই দিয়েছিলেন। করে দিয়েছিলেন, আমি গিয়েও ছিলাম পুজোবাসীর কাছে বাড়িতে, অনেকক্ষণ সময় কাটিয়েছি, কথা বলেছি, চরিত্রের মননটা জেনেছি, তিনি কিভাবে মা হিসেবে কিভাবে তোমরা পেয়েছো সেটা জেনেছি। বলছি না যে সবটা জানার, যতটা জেনেছি সবটাই যে ভীষণভাবে অ্যাপ্লাই করার সুযোগ ছবিতে রয়েছে তা বলছি না, কিন্তু আমি বলছি যেটুকুই করি একটা চরিত্রের ক্ষেত্রে তার যদি গোটাটা জেনে নেওয়া যায় তাহলে সেই গোটা যে জেনে নেওয়াটা সেটা এক সংলাপ বলার সময়ও কাজে লেগে যায়। তো সেই চরিত্রটা করার সময় যে জানাটুকু হলো আমার, কিন্তু এই ছবিটা থেকে ওটাই টেক অ্যাওয়ে। একটা খুব মজার ঘটনার মধ্যে দিয়ে কিন্তু স্বামী স্ত্রীর ইন্টারাকশনটা হয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রী এবং শ্বশুর মশাই, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি এবং তাদের প্রেমময় সম্পর্ক, একে অপরকে সাপোর্টিভ যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেইটা বেরিয়ে আসছে। আর ওই যে বললাম ওইটা করতে গিয়ে গল্প করে যেটুকু জানা সেটাই আমার টেক। আর একটা এমন ঘটনা আছে যেটা হয়তো অনেকেই জানেন না ওনার জীবনে ঘটেছিল, যেটা বাড়িতে না বলে দিরাগমনের দিন শুটিং করতে গেছে। এটা আমার অজানা ছিল। ওই ঘটনাটা অসাধারণ। আচ্ছা, এটা কি বলবে? দাদা বলবে। স্ত্রীর পূর্ণ সম্মতি ছিল। আরেকটা কথা হচ্ছে ম্যাচ মেকার ছিল মানিক বন্দ্যোপাধ্যায় স্ত্রী। বাবা মানে আমার মামাবাড়ির পাশে থাকে। তো বাবার প্রথম সিন শুটিং হচ্ছে জাগরণ ছবি আর কি। তো রাধা ফিল্মস হচ্ছে আমার মামাবাড়ির মোড়ে। আচ্ছা, তো সেখানে মাকে পৌঁছে দিয়ে মানে কোনো টপকে দিয়ে বাবা বেরিয়ে গেছে। তো শুটিং এ আছে, তো শুটিং হচ্ছে একটা সিন বসিয়ে রেখেছে, তাও একটা ডায়লগ জিজ্ঞেস করেছিল যে একটা ডায়লগ কি হবে। খেদিকে বিক্রি করে এলাম 1 টাকা। বিক্রি করে চটের চট করে সেটা যেরকম মেক্সিকানরা বিক্রি করে পঞ্চ টাইপের মাথার মুখটা বেরিয়ে আছে। আর তো আমার দাদু তো চিনতে পারছেন করে গেল। তারপর বলে এরকম দুর্ভিক্ষ পীড়িত লোক আর কি, ওরকম দুর্ভিক্ষ পীড়িত লোক তখন কোনো চেহারা খুঁজে পাইনি ডিরেক্টর, বাবাকেই পেয়েছে, ওই জন্য নিয়েছি বাবাকে। আমি এক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করব, এবং এটা নিয়ে আমি বাসুবিদির সঙ্গে এর আগে কথা বলেছিলাম যে রেডিওতে যে পার্সোনাটা ছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের, এবং আমি ব্যক্তিগতভাবে রেডিওতে তার বহু স্কেচেস শুনেছি এবং তারপর নিজের বাবা মাকে জিজ্ঞেস করে জানতে পেরেছি এই মানুষটির নাম কি। আমার সঙ্গে আলাপ করে দিয়েছেন আমার বাবা মা, এমন অসংখ্য ছেলে মেয়ে রয়েছে যাদের সঙ্গে তাদের পরিবারেরা আলাপ করে দিয়েছে এই মানুষটি হলেন ভানু বন্দ্যোপাধ্যায়। রেডিওর বিষয়টা আমি জানতে খুব ইচ্ছুক আপনার কাছ থেকে। রেডিওতে তো বাবা প্রচুর করেছে, আমাদের যে রেকর্ডও ছিল। প্রথম রেডিওতে নাটক হয়েছে 40 সালে, তো প্রথম বোধহয় আরম্ভ হলো তো চিকিৎসা সংকট পরশুরামে, তাতে কবিরাজের রোলটা করেছিল বাবা, তাতে এই শৈলেন মুখার্জির বাবা ইন্দু মুখার্জি তারা সব ছিলেন না। অজস্র স্ক্রিপ্ট তো আমরা জানি, আর আমার কাছে একটা রেকর্ডও ছিল যাতে ভানু জেঠু অজিত বন্দ্যোপাধ্যায় গীতালি, অজিত চ্যাটার্জি রাজ্যটক শেষে গিয়ে তুমুল ঝগড়ার মধ্যে দিয়ে কি করে মানে ভাব ভালোবাসা হয়ে যখন বিয়েটাও হচ্ছে তখন আবার ঝগড়া লাগছে। আর ওই যে কৌতুক নকশা বলতো যেটা, সেটা কিন্তু এখনো ওই রকম ভাবে এখন আবার নিজেদের মতো করে তৈরি হচ্ছে, কিন্তু চলছে ওই যোগ ওই কনসেপ্ট এখনো কিন্তু চলছে, মানে এই জেনারেশন কাছে ইনকে। এবং আজকেও আমাদের এই প্রজন্মকে এটুকু বলবো যে আজকেও যদি তোমরা সুযোগ পাও একবার একটু সময় বের করে, মানে তাড়াহুড়োর মধ্যে থাকলে হবে না, হ্যাঁ ওই রিলস দেখতে দেখতে শুনলে হবে না, আলাদা ডেডিকেটেড সময় বের করতে হবে আর শুনতে হবে এই সমস্ত স্কেচেস, বিকজ আমি ব্যক্তিগতভাবে ছোটবেলায় এইগুলো শুনে শুনেই বড় হয়েছি। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জিকে আমার প্রশ্ন যে যারা যারা অভিনয় করেছেন এই ছবিতে তাদেরকে ডিরেক্ট করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে প্রথমবার শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ। আমাদের কমেডি শোতে তো অপুদাকে বহুবার, ওটা আলাদা প্ল্যাটফর্ম, এইটা you are behind the lens, you're looking into the camera. দুজন মানুষ কাজ করছিল, এক হচ্ছেন ভানুবাবু আর তার মধ্যে আবার শাশ্বততা।
তো এমনি মানে মারাত্মক প্রেসারে তো ছিলাম। এবং আমাদের প্রথম দিন প্রথম শটই ছিল মাসিমা মালপোয়া খাবো, মানে পিসিমা মালপোয়া খাবো, এই জন্য আমিও প্রচুর চাপে ছিলাম। এবং দেখছি এবার একটা জিনিস ভালো লাগলো যে সবাই চাপে। হ্যাঁ, আরে দেখছি শর্ট দিয়ে যাচ্ছি গৌতম না তোমাদের দাঁড়িয়ে সব পুজো আচ্ছা করছে তারপর এসব হচ্ছে আমরা গেল আছে ফ্যামিলির লোক উপস্থিত। এবার সোমনাথ দা চাপে যে মেকআপ ঠিক হচ্ছে তো, আমি চাপে যে ঠিক দেখাতে পারবো তো। অপু দাদা কোথাও না কোথাও মনে হচ্ছে একটা কার ডায়লগ নিয়ে কাজ হচ্ছে। তো সবাই আমি আসলে এটা কম্পেয়ার করতে চাই একটা সিচুয়েশনের সঙ্গে, মানে এটা নিয়ে বাবুদা মানে সন্দীপ রায়ের সঙ্গে বহুবার কথা হয়েছে যে প্রত্যেক বছর 2রা মে আমাদের শহরে কিছু না কিছু অনুষ্ঠান হয়, বা ওই সপ্তাহ জুড়ে সত্যজিৎ রায়কে স্মরণে রেখে কিছু না কিছু অনুষ্ঠান হয়, এবং যেখানে অবধারিতভাবে সন্দীপ রায় গেটস ইনভাইটেড। সব অনুষ্ঠান বা সব বিষয় যেমন আর ভালো লাগে তা নয়, কিন্তু বাবুদা বিং বাবুদা দারুণ। আমি এবারে অনেস্ট একটা ওপিনিয়ন চাইবো এই দুজনের কাছ থেকে, যে ছবিটা আমি তো বাবুদার মতো কথা বলছি, দারুণ। যেটা অনেকে জানেন না, আমি তোমার সাথে গল্প করার সময় শুনেছি, সেটা আমার বলতে ইচ্ছা করছে। নীলিমা ব্যানার্জি কিন্তু একজন অত্যন্ত গায়িকা ছিলেন, হ্যাঁ, এবং অত্যন্ত বিখ্যাত একজন গায়িকা ছিলেন। না, সব থেকে মজার হলো যখন মা বাবার বিয়ে হয়েছিল তখন বাবাকে কেউ চিনলেন না, মা তখন অলরেডি খ্যাতনামা মানে গায়িকা হিসেবে। ইন্ডিপেন্ডেন্স হলো তো আমাদের রাজভবনে একটা ফাংশন হয়েছিল, তাতে হরিদাস ভট্টাচার্য যেখানে স্বামী রিপং ছিলেন, তখন যে গভর্নর ছিল তার। তো মা গান গেয়েছে, বাবা তোমার সঙ্গে গেছে, বলে আপনাকে চিনলাম না তো, বলে উনি আমায় রেখেছে। ঝগড়া হতো বাড়িতে না, কোনোদিন না। মা ভয়ানক শান্ত, অসম্ভব শান্ত, ওই ধরনের আমাদের সামনে কিছু আমার মনে পড়ে না। বাবা ভীষণ শ্রদ্ধা করতেন, ভয় পেতেন, যদিও খুব ছোট্টখাট্টো মানুষ, মাকে শান্তশিষ্ট, কিন্তু অসম্ভব রেসপেক্ট করতেন এবং সত্যি কথা বলতে কোনোদিন ঝগড়া করতে আমাদের সামনে শুনিনি। একটু আগে গৌতম দা যেটা বললো, ওনার ভয় বাড়িতে বোতল ঢুকতো না, বাইরে গিয়ে খেয়ে আসতো। হ্যাঁ, ছিলেন না, আমি একটা সিনেমা করছি কাঞ্চন মন্ডল, গল্প করছেন রামানন্দ সেনগুপ্ত তেন্ডুলকর, বলে একটা বাঙাল ছেলে দেখলাম, বেশ বড় বড় চোখ, ভালো হবে বুঝি। সেটা তারপরে দেখি শুটিং যখন প্যাক আপ হয়ে গেছে, তারপরে দেখছি রামের বোতল ঢালছে ঢক ঢক করে, আর পেছনে ফেলছে। আমাকে একটা কথা বলুন, যখন আমরা ভানু জহর সিরিজটা দেখলাম, জহর বাবুও তো বাঙাল ছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখানে তো ঘটি বাঙাল, কিন্তু কেউ জানতো না। বিহারে থাকতেন, তারপরে এখানে এসেছেন। হ্যাঁ, যেখানে পার্টনারটা ওনাকে খুব ভালো ইউজ করেছিল ছদ্মবেশীতে। ছদ্মবেশীতে যে অরিজিনাল ড্রাইভ, বাবার সঙ্গে দুজন লোক ছিল যারা বাংলা ভাষায় কথা বলতে, একটা রবি ঘোষ আর জহর কাকা। এই বাবার বাইরে কারোর সঙ্গে কিন্তু বাংলা ভাষায় কথা বলতো না। শুধু এই সাবু পিসি বলতেন না। আর সাবিত্রী চ্যাটার্জি তো ইন্ডাস্ট্রিতে এনেছেন বোধহয়, আপনাদের তো আত্মীয়, আত্মীয় প্লাস বাবা নিয়ে এসছেন। নতুন একটা থিয়েটার ছিল, সলিল সিং যে ডিরেক্টর, পরে সিনেমাও করেছেন মনিহার। আমরা যেহেতু আজকে এই আড্ডাটা চালাচ্ছি ভূতের রাজা দিল বর রেস্তোরাঁয়, আমার জানতে খুব ইচ্ছে করছে তার খাদ্যাভ্যাসগুলো কিরকম ছিল, কি খেতে ভালোবাসতেন? ভীষণ ভালোবাসতেন, ইলিশ মাছ তো বাঁচতেনই, কিন্তু তেল কই খেতেও ভীষণ ভালোবাসতেন। বাবার ইলিশ মাছটা একটু বলি। হ্যাঁ, প্রথমে ভাজা ইলিশ থাকবে, সেটা ভাতের উপর রাখবে। আচ্ছা, দেখে ওটা তুলে নেবো, ওই যে তেল মাখা ভাতটা খাবে। আর বাবা ওই পেটি মাথার অংশটা কিন্তু খেতেন না, বাট আমি বসে থাকতাম যে বাবা কখন শেষ করবেন, আর ওই যে আমি পাবো, হ্যাঁ লাস্ট পার্টটা আমি খাবো। তো আর তরকারি সম্বন্ধে অত কিছু ছিল না, সব ভীষণ। হ্যাঁ, বাড়িতে তরকারি না, 3 রকম মাছ, প্রথমে কাচকি মাছ, পুঁটি মাছ, তারপরে ট্যাংরা মাছ, তারপরে ইলিশ মাছ। আর বাজার করতেন কে? এই আমাদের বাবা জীবন বাজার। কোনদিন জানেন? জানেও না বাজার দর। তরকারি ঢুকতো না? না, আলু ঢুকতো, বেগুন ঢুকতো, আর কিছু। তাহলে ভীষণই হাই প্রোটিন ডায়েট। হ্যাঁ, যেমন দেবলিনা। যেরকম হ্যাঁ, ও তো সবসময় হাই প্রোটিন।
অবাক হয়ে যাবে। প্রোটিনের সংখ্যা বেশি নরমালের থেকে। আমার ব্লাড রক্তে। রিপোর্টে পাওয়া গেছে যে আমার প্রোটিন একটু মাত্রাতিরিক্ত। অথচ খায় কারণটা জানা গেছে যে আমি নন ভেজিটেরিয়ান। তাই জানো নন ভেজিটেরিয়ান। ও জিজ্ঞেস করো তবে তো উত্তর দেবো। কি করে বলি নন ভেজিটেরিয়ান? কি করে বলবো? এইভাবে বললাম যে আমি অঙ্কুরিত ছোলা খাই আচ্ছা। সকালে, আমি কাবলি চানা ভিজিয়ে রেখে সেটা কাঁচা খাই, আমি খুব অল্প সেদ্ধ করে ডাল খাই। এই যে প্লান্ট প্রোটিন, এই প্লান্ট প্রোটিনের ব্যাপারে কতটা প্রোটিন বোঝা যাচ্ছে যে আমার ব্লাড রিপোর্টে পাওয়া গেছে যে আমার প্রোটিন একটু বেশি মাত্রাতিরিক্ত। মানে রক্তে টিন প্রোটিন, টিন প্রোটিন, এত প্রোটিন। তোমরা সেটে খাওয়া দাওয়া করতে না? আমি বলতে পারি অপুদার সঙ্গে কাজ করেছি, খুব বেশি নয়, কিন্তু যেটুকু করেছি খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আলাদা একটা যত্ন আছে লোকটা। সেটা মাঝে মাঝে চেহারায় খুব দেখা যায়। আচ্ছা, আমিও যে অনেক খেতে পারি সেটা জানে, অপুও জানে। একটু তোমরা বাউচ করো আমার। আরে তুমি আমার সঙ্গে একটা রিয়ালিটি শো যখন শুট করতে তখন প্রচুর বিরিয়ানি খেতে। একসাথে খেতাম। তখন আমি নিরামিষাশী ছিলাম না। এছাড়া তখন মোটা হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। করতাম মোটা হওয়ার, তাই কিন্তু অনেক হচ্ছে না। করে খেতাম, কিন্তু হতাম না। এবার একটা সময় একটু মোটা হতে শুরু করলাম, তখন ইন্ডাস্ট্রি হঠাৎ বলে বসলো যে আমাদের আর মোটা চাই না, আমাদের এবার রোগা চাই, আমাকে ডায়েট করতে শুরু করতে হলো। এমনই আমার কপাল। দেবলি নাকি আদৌ কোনোদিন মোটা হয়েছে? একটু হয়েছিলাম। একটু হয়েছিল। আচ্ছা, মার্জিনাল, একটু হয়েছিল। মার্জিনাল, চোখে দেখা যায় না, ভার্নিয়ার ক্যালিপাস দিয়ে মাপতে হবে। তো আমি সব শেষে সবাইকে সেলসম্যান বা সেলস গার্ল হয়ে যেতে বলছি, এন্ড ইউ হ্যাভ টু সেল ইওর ফিল্ম ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে। কমেডি ছবি বেশি হয় না, তাই তো কমেডি ছবি। আমার বাবা আছে, আমার ইন্টারেস্ট বেশি আছে। আমার বাবা আছে, আমার ইন্টারেস্ট বেশি আছে। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, নট ইভেন সিম্পল। দেবলীনা দত্ত ফ্লোরে অভিনয় করতে গিয়ে দেখলাম ভানু ব্যানার্জি বসে আছেন এবং ওনার সঙ্গেই অভিনয় করতে হবে। হয় না? তোমরাই দেখতে পাবেন আপনারা। না, এটা সত্যি, যতবার পোস্টার গুলোর দিকে তাকাচ্ছি ততবারই এটাই মনে হচ্ছে বারবার। অপুদা একটা কথা কও, মাসতে চাও কি চাও না? চাইলে দেখো। বাসুবিদি যে আমি বললাম আগে, যেটা বললাম যে অসম্ভব আগ্রহ আমার, যে আমার এমনিতেই বাবাকে এত কাল পরে, এতদিন পরে অপুর মধ্যে দিয়ে আবার আগামী প্রজন্ম দেখতে পাবে, সুতরাং সেটা একটা আমার কাছে ভীষণ আগ্রহের বিষয়। and finally the captain of the ship, ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। মানুষ তো হাসতে চাইছে, কিন্তু এখন যা পরিস্থিতি, তো হাসাটা একটা কঠিন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো বাংলার কৌতুক সম্রাট বলা হতে যাবে, সেই মানুষটি আবার বড় পর্দায় ফিরছে এবং আমার যতদূর ধারণা প্রথমবার, মানে উনি চলে যাওয়া, আমরা ওনাকে চলে যাওয়ার পরে আমরা প্রথমবার পাচ্ছি বড় পর্দায় এইভাবে। তো এবার স্বাভাবিকভাবেই আমি তো খুব উৎসুক আমি নিজেই দেখার জন্য, মানে বড় পর্দায় কিরকম দেখতে লাগবে। হ্যাঁ, এটা অদ্ভুত। এটা এর আগে কোনোদিন আমার হয়নি যে ব্যক্তিগত একটা ছবি দেখতে, আমিও দেখতে চাই লাইন দিয়ে দাঁড়িয়ে যে কি দেখবো ওখানে, আর লোকের যে রিয়াকশন, তো সেইটা দেখার খুব উৎসাহ আছে এবং আপনারা সবাই অবশ্যই দেখবেন। হ্যাঁ, মানে এই আপনারা সবাই অবশ্য দেখবেন, এইটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট বড় স্পেকট্রাম। কারণ ভানু বন্দ্যোপাধ্যায়ের ফ্যান কে নয়, কে ওনার অনুরাগী নয়, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তো সেই ক্ষেত্রে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটু অন্য ধাঁচের, অন্য স্বাদের, এই কমপ্লিটলি অন্য একটা গপ্পের ছবি জমালয় জীবন্ত ভানু, নিশ্চয়ই সিনিয়র প্রজন্মও দেখবে আর তাদের বাড়ির লোকজনও দেখবে। সো অ্যাকচুয়ালি যদি আমরা বলি, যেটা অনেকে লেখে না, ইটস এ ফ্যামিলি এন্টারটেইনার, এটা কিন্তু সত্যি সত্যি ফ্যামিলি এন্টারটেইনার। আজকের এই আড্ডা কেমন লাগলো অফকোর্স কমেন্ট সেকশনে জানাবেন। সব শেষে যেহেতু ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির সঙ্গে আমার এত লম্বা একটা জার্নি, আর যে শো এর মাধ্যমে ওর আত্মপ্রকাশ, সেই শো এর স্টাইলে বলি, খতম করনে সে পহলে मासी को हिंदी में मौसी बोलते हैं, पीसी को बोलते हैं बुआ। मासी को हिंदी में मौसी कहते हैं, पीसी को बोलते हैं बुआ। भूतेर राजा तो दिलो बोर, लेकिन किधर है मेरा मालपुआ। थैंक यू वेरी मच। मालपुआ এসে গেছে, থ্যাংক ইউ। এটা কি আমাদের সবার জন্য? কম পড়বে, কম পড়বে, কিন্তু দর্শকের হাততালিতে কোনো কমতি থাকবে না। দেখতে ভুলবেন না জমালয় জীবন্ত ভানু।